ওয়েলকাম এভরিওয়ান। গত ক্লাসে আমরা চলতরিতের প্রায় 90টার মতো এমসিকিউ সলভ করে ফেলেছি। আজকে আমরা রেস্ট অফ দ্য পার্ট সলভ করার চেষ্টা করব। তো সবাইকে স্বাগত জানিয়ে আমি ক্লাসটা শুরু করছি। একটি ভোল্টমিটার ও একটি শুষ্ক কোষ নিয়ে ভোল্টমিটারের কোষের দুই প্রান্তে সংযুক্ত করা হলো। অতঃপর কোষের সাথে শ্রেণী সমবায় একটি চাবি ও একটি রোধক যুক্ত করে চাবি বন্ধ করে তড়িৎ প্রবাহ চালনা করা হলো। ওকে, বেশ বড় একটা কোশ্চেন। দেখি আমরা কি বলার চেষ্টা করেছে, যে একটি ভোল্টমিটার ও একটি শুষ্ক কোষ নিয়ে। ওকে, তাহলে আমরা এই পার্টটা আগে একটু এঁকে ফেলার চেষ্টা করি, যে একটা ভোল্টমিটার নিলাম আর একটা শুষ্ক কোষ। শুষ্ক কোষ মানে ড্রাই সেল, এটা এখানে খুব একটা ম্যাটার করতেছে না। কোষ তো একটা বার দেওয়া উচিত, ব্যাটারি বললে ডাবল বা ট্রিপল, যেটা ইচ্ছে। দুই প্রান্তে সংযোগ করা হলো অতঃপর কোষের সাথে শ্রেণী সমবায়ে একটি চাবি ও একটি রোধক যুক্ত করে দেওয়া হলো, অর্থাৎ এটা একটা সেকেন্ড ফিগার। কোষের সাথে এখানে একটা চাবি দেওয়া হলো এবং একটা রোধ যুক্ত করে দেওয়া হলো। অলরেডি কোষের দুই প্রান্তে একটা ভোল্টমিটার অ্যাডেডই ছিল, এই যে এই ফিগার থেকে। ঠিক আছে, ঘটনা হচ্ছে কি, এটা তাহলে কি মিনিং করতেছে? এটা কিন্তু মনে হতে পারে যে এটা বিভব পার্থক্য দেখাবে না, বা এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না, রোধ অনেক, এরকম হ্যান ত্যান নানা কিছু। বাট বিষয়টা খেয়াল করো, এই ভোল্টমিটার এখন কোন পার্টটা দেখাবে জানো? বুঝতে পারছি, তড়িৎ প্রবাহ হবে না, রোধ যেহেতু নাই, তড়িৎ প্রবাহ কার মধ্যে দিয়ে হবে, তাই না? একটা কোশ্চেন এসেই যায়। ঘটনা হচ্ছে এ বর্তমানে তড়িৎ প্রবাহ না করলেও এ কাজ করবে কি, এর যে ইএমএফটা আছে, এই ইএমএফটা সে শো না করে এর দুই প্রান্তের যে বিভব পার্থক্যটা আছে সেটা শুধু শো করবে। এই চিত্র থেকে আরেকটু ক্লিয়ার হওয়া উচিত তোমাদের, যে এই কোষের দুই প্রান্তে যে বিভব পার্থক্যটা আসবে সেটা কিন্তু সে শো করবে। ওকে, বুঝতে পারছি। এরপরে একটু দেখি আরেকবার একটা জিনিস। এখন একটা চাবি নিয়ে কিছু মিসকনসেপশন আছে, আর প্রশ্নগুলো তো আমাদের আসলে ভুল দেওয়া থাকে। চাবি মানে কি? চাবি বা কি হচ্ছে, বর্তনীতে একটা ডিসকন্টিনিউয়েশন। এই যে এইটাকে বলে আমরা হচ্ছে চাবি। এই চাবিটা যখন আমরা অফ করে দিই তখন আসলে এই ডিসকন্টিনিউয়েশনটা না থেকে তখন কন্টিনিউ হয়ে যায়, অর্থাৎ এমন হয়ে যায়। এই যে এটা একটু আলাদা, একটু ডিপ করে দিলাম, এরকম হয়ে যায়। তখন আসলে কি হয়, চাবি অফ হইলে তখন কারেন্ট ফ্লো হয়। কারেন্ট ফ্লো হবে, আর চাবি যখন অন থাকে তখন তো এই যে ডিসকন্টিনিউয়েশনটা বহাল থাকে। ঠিক আছে, ডিসকন্টিনিউটি, যার ফলে কারেন্ট ফ্লো হবে না। এরপরে আসি, চাবিটা বন্ধ করে দেওয়া হলো। চাবি বন্ধ করে তড়িৎ প্রবাহ চালনা করা হলো। তাহলে কি হবে, প্রথম ক্ষেত্রে ভোল্টমিটার যে পার্ট দেয় তা তড়িৎচালক শক্তি। হ্যাঁ, এটা ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে যে পার্ট দেয় তা তড়িৎচালক শক্তি না। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে সে দেখাবে বিভব পার্থক্যটা, এই কোষের বিভব পার্থক্য কত। কারণ যখন তড়িৎ প্রবাহ হবে, খেয়াল করো, বিষয়টা হচ্ছে এমন, এই যে আমরা ব্যাটারিটা রাখতেছি, এই ব্যাটারির মধ্যেই একটা অভ্যন্তরীণ রোধ থাকে, বুঝতে পারতেছি? এই যে এখন এর বাইরে যখন আমি একটা রোধ দিয়ে দিব, তখন কি তড়িৎ প্রবাহ হবে, এবং যার কারণে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে গিয়ে বাধাগ্রস্ত হবে। যে আই, আর হচ্ছে বাইরের বিভব পার্থক্য, প্লাস এই আর হচ্ছে তার লস, গতকালকে বলে আসছি, এই টোটালটা মিলে হচ্ছে ই। তো যখন আমাদের কারেন্টই নাই তখন কি এই পার্টটা জিরো হয়ে যাবে না? কারেন্টই যখন নাই, ঠিক কিনা বলতো? কারেন্ট যখন নাই, আই যখন নাই, তাহলে লসটা কার জন্য হবে? লস তো হবেই না।
ওই সময় ভোল্টমিটার যে পার্টটা দিবে সেটাই কিন্তু তার ইএমএফ প্রকৃত পার্ট। আশা করি বুঝতে পারছি সবাই যে দুই প্রান্তের বিভব পার্থক্য দেখানোর কথা। বাট দুই প্রান্তের বিভব পার্থক্যটাই যখন রোধ থাকবে না, কোনো রোধ নেই, তখন এই ভোল্টমিটারের যে পার্টটা থাকবে সেটাই কিন্তু তার ইএমএফ। ঠিক আছে। এরপরে প্রথম ক্ষেত্রে যে পার্ট দেয় তা বিভব পার্থক্য না। প্রথম ক্ষেত্রে বিভব পার্থক্য, হ্যাঁ সেটা বিভব পার্থক্য, বাট বিভব পার্থক্যটা কি হয়ে যাবে, কোষের ইএমএফ এর সমান। বাট প্রথম ক্ষেত্রে যেহেতু বেশি আমাদের গ্রহণযোগ্য উত্তর পেয়ে গেছি, তাই এটাকে আর আমরা ধার্তব্যের মধ্যে আনবো না। দ্বিতীয় ক্ষেত্রে যে পাঠ দেয় তা প্রথম ক্ষেত্রের পাঠের চেয়ে বেশি, অবভিয়াসলি না। এই যে আমরা বলে দিছিলাম গতকালকে যে ভি লেস দেন ইকুয়াল টু হয় ই, বেশি হওয়ার সুযোগই নেই, ম্যাক্সিমাম সমান হইতে পারে যদি তার কোনো অভ্যন্তরীণ রোধ না থাকে। ওকে, তাহলে প্রথমটাই সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছি। আর এইখানে যে পার্টটা দিবে, এই পার্টটা দিবে হচ্ছে এই দুই প্রান্তের, এটাকে যদি আমরা এ পয়েন্ট আর এটাকে বি পয়েন্ট বলে দিই, তাহলে সে দেখাবে হচ্ছে ভিবি মাইনাস ভি। এন সংখ্যক তড়িৎচালক বলের কোষকে, আচ্ছা আমরা যেটাকে ইএমএফ তড়িৎচালক শক্তি বলতেছিলাম, ওইটাই অ্যাকচুয়ালি তড়িৎচালক বলও বলা হয়। যদিও বল বললে আসলে একটু মিসকনসেপশন থেকে যায়, কিছু ভুল ধারণা ভ্রান্ত ধারণা চলে আসে, বাট এখন কিছু করার নেই, ওরা বলেই আসছে ওইভাবে। আমরা তো রঙ্গমঞ্চের পাপেট, কিছু করার নেই। তো এই ক্ষেত্রে এন সংখ্যক কোষকে শ্রেণীতে যুক্ত করলে, শ্রেণীতে যুক্ত করার শর্ত আমরা একটু আগে দেখে আসছিলাম যে আই এস ইকুয়াল টু কি হয়, আই এস ইকুয়াল টু হয় এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন ছোট হাতের আর। চিত্রটা তোমরা জানো, এই যে কোষ, তার সাথে করেসপন্ডিং একটা ছোট্ট রোধ, আবার কোষ, তার সাথে করেসপন্ডিং একটা ছোট্ট রোধ, অভ্যন্তরীণ রোধ আর কি। তারপরে এটা বেশি বড় হয়ে গেল, একটু ছোট দেই। এই যে আবার একটা কোষ, তার সাথে করেসপন্ডিং একটা অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, আর বাইরেরটাকে বলতেছি একটা রেজিস্টর লাগানো আছে এই অবস্থায়, আর তার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আর, আর সেলের ইএমএফ হচ্ছে। ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রে এরা হচ্ছে কি বলবো, আইডেন্টিক্যাল। তাই প্রত্যেকটারই ই আর প্রত্যেকটারই আর থাকবে, তাহলে আই এস ইকুয়াল টু এন ই বাই আর প্লাস এন। ওখানে ছোট হাতের আই দিছে, তাহলে ওইটা নিব আমরা ক উত্তর। এরপরে আসি কোষের সমান্তরাল সমবায়ে এনআর গ্রেটার দেন আর হলে বর্তনীর তড়িৎ প্রবাহ। ওকে, তাহলে এটা দেখে আসি। যখন এটা প্যারালালি থাকে, অর্থাৎ একটু আগে যেটা দেখলাম সেটা যদি আমরা প্যারালালি চিন্তা করি, এরকম করে চলতেই আছে, আর বাইরে একটা লাগানো আছে বিশাল রোধ আর। ঠিক আছে, এটা ছোট আর, এটা ছোট আর, এটা ছোট আর, এটা তার ই, এটা ই, এটা ই। তাহলে এই ঘটনার জন্য যে তড়িৎ চালক, সরি তড়িৎ চালক শক্তি না, তড়িৎ প্রবাহের মান হয় সেটা আইপি ইকুয়াল টু এনই বাই এনআর প্লাস আর। ঠিক আছে, তো এইখানে এইখানে ম্যাক্সিমাম পাওয়ার শর্ত কি, গতকালকে দেখছিলাম ওইটার ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে যখন বড় আরটা বড় হয়, আর এই ক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ার সুযোগ হচ্ছে যখন এনই ডিভাইডেড বাই আর হবে, তখন আমরা পেয়ে যাবো যে এন টাইমস হয়ে যাচ্ছে এখান থেকে। এন আর গ্রেটার দেন আর, তখন এই, ও সরি, প্রথমে ম্যাক্সিমামটা দেখে আসি যে এন আরটা যদি লেস দেন আর হয়ে যায়, বাট এটা কাইন্ড অফ ইম্পসিবল, এতটা হয় না, বাট ধরে নিচ্ছি যদি হয়, তাহলে এখান থেকে আসবে হচ্ছে এন টাইমস অফ ই বাই আর। অর্থাৎ প্রত্যেকটার ইএমএফ বা যে পরিমাণ তড়িৎ প্রবাহ বাইরে আউটার ভোল্টেজ যে হবে সেটা এন টাইমস বেড়ে যাবে, বাট এটা সচরাচর হয় না। আর না হওয়ার ফলে কি হবে, এখান থেকে যে কোশ্চেনটা আমাদের করছে, কোশ্চেনটা অনুযায়ী এনই বাই এনআরটা যথেষ্ট বড় হইলে এখানে এনআরই হবে, এবং
তখন হয়ে যাবে জাস্ট E/R। অর্থাৎ ক নম্বর। আর এটাই ম্যাক্সিমাম কেসে হয়। কোনটি রোধ পরিমাপে ব্যবহৃত হয়? ওরে ওরে, এটা কোনো কথা? অবশ্যই মিটার ব্রিজ। ঠিক আছে, মিটার ব্রিজের কার্যকলাপ জানি তো নাকি? এই যে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, এখানে একটা রোদ লাগানো থাকবে। আচ্ছা, এত কঠিন করে না দিয়ে তোমাদেরকে খুব সহজে দেখাই। এই মিটার ব্রিজ জানার আগে আমাদের আগে হুইটস্টোন ব্রিজ নীতিটা জানতে হবে, ওইটাকে লিখে দেবে, হুইটস্টোন ব্রিজ নীতি। ব্রিজ মানে এখানে সাম্যাবস্থা। হুইটস্টোন ব্রিজ কি? এটা একটা রোধ, তো ছোট্ট করে আর কি। এটা আর একটা রোধ। যদি হয়, তো এর মধ্যে দিয়ে একটা গ্যালভানোমিটার লাগানো থাকে। গ্যালভানোমিটারের কাজ কি? যে এই লাইনের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে কিনা সেটা দেখানো। ঠিক। সার্কিট সলভিং এর ক্ষেত্রে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেক বড় বড় ক্যালকুলেশন এটা দিয়ে ইজি হয়ে যাচ্ছে। পি কিউ আর এস যদি এমন হয় যে P/Q ইকুয়াল টু R/S, অর্থাৎ পাশাপাশি দুইটার অনুপাত যদি সমান হয়, অথবা উপরে নিচে দুইটার P/R ইকুয়াল টু Q/S যদি এমন হয়, তাহলে এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। ঠিক আছে, আইজি ইকুয়াল টু হয়ে যাবে জিরো, ইকুয়াল টু হয়ে যাবে জিরো। তো এই ব্রিজ থিওরিটা ইউজ করে আমরা অজানা রোধের মান নির্ণয় করতে পারি। কেমন? এই যে উপরের লাইনে দেখো, এই জিনিসটাকে এমন করে লেখা যাবে না? এই যে এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, যদি P/Q ইকুয়াল টু R/S হয়, তাহলে এই লাইনের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। এটুকুই তো নাকি? তাহলে এইটাই যদি আমরা একটু সাজায় গুছিয়ে এখানে লিখতে চাই, আমি খুবই সিম্পলি লিখতেছি, আঁকতেছি। এটাই হচ্ছে আমাদের তারটা। ওকে, এটা আমাদের তার। এই তারের মধ্যে অবভিয়াসলি রেজিস্ট্যান্স আছে। এই তারের দৈর্ঘ্যটাই আমরা ইউজ করি, বুঝছো? এটা কিন্তু আবার কেউ সমান্তরাল তার ভেবে নিও না, জাস্ট একটা তার। এই যে লালটা দিয়ে বোঝাচ্ছে রেজিস্ট্যান্স, এর মধ্যে একটা নির্দিষ্ট মানের রেজিস্ট্যান্স আছে, আর এটার দৈর্ঘ্যটাই হচ্ছে 100 মিটার। তাহলে এটার এইটুকুর ডিস্টেন্সকে আমরা ধরে নিই হচ্ছে এল। তাহলে মিটার ব্রিজ মানে একটা তারের দৈর্ঘ্যটা হবে 100 মিটার। তাহলে সেন্টিমিটার হিসেবে এটা হবে 100 - L। এবার এর দুই প্রান্তের মাঝখানে থাকে হচ্ছে সেল। এবার একটা কি করি আমরা, এখান থেকে একটা জকি নিয়ে নিই, কে বলে জকি, অর্থাৎ গ্যালভানোমিটারের মতোই কিছুটা। গ্যালভানোমিটার নিয়ে এরপরে এই জকিটাকে এই দিক দিয়ে বিভিন্ন বিন্দুতে রাখতে রাখতে একটা নিস্পন্দ বিন্দু পাই। কি বলি? নিস্পন্দ বিন্দু। এই পয়েন্টটাকে আমরা কি বললাম? নিস্পন্দ বিন্দু। অর্থাৎ যে জায়গায় গ্যালভানোমিটারের কাঁথাটা কাঁটাটা আর ডিফ্লেক্ট করবে না। ডিফ্লেক্ট এইদিকে আনবো, ডিফ্লেক্ট করবো, এইদিকে আনবো, ডিফ্লেক্ট করবে, করতে করতে হঠাৎ করে থেমে যাবে, ওইটাই হচ্ছে নিস্পন্দ বিন্দু। ঠিক আছে, বা সাম্য বিন্দু বলি। এই অবস্থায় এইটা আমাদের জানা মান, জানা আর। ঠিক আছে, আচ্ছা, জানাকে আমরা বলি পি আসলে, P। আর এটা হচ্ছে অজানা কিউ। এটার মানে আমরা বের করবো কিউ।
তাহলে আমরা অনুপাত হিসেবে বলতে পারি কি এটাকে এই টু, এই তারের জন্য যে রেজিস্ট্যান্স আছে এটাকে যদি বলি আর, আর এটাকে যদি যদি বলি এস, ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারবো বলো তো, যে পি বাই কিউ আর বাই এস। এখন তারটাতে একই উপাদানের তৈরি, তাই এই যে এটাকে বলতেছিলাম আর, আর এটাকে বলতেছিলাম এস, এই আর বাই এস কে আমরা চেঞ্জ করে রো এল বাই এ, আর এখানে রো এল প্রাইম বাই এ। এখন এল আর এল প্রাইম, এল মানে কত, দৈর্ঘ্যটা, দৈর্ঘ্যটা কত শুধু এল, আর এর দৈর্ঘ্য কত 100 - এল, ঠিক না? তাহলে এখন সব কাটাকাটি চলে যায়, থাকতেছে কত, এটাই আমাদের ফাইনাল ফর্মুলাটা, পি বাই কিউ ইকুয়াল টু এল বাই 100 - এল। অবশ্যই এলটা সেন্টিমিটার ইউনিট দিতে হবে। এখানে অজানা রোধ কিউ এর মান কত হবে, কিউ ইকুয়াল টু হবে পি ইন্টু 100 - এল ডিভাইডেড বাই এল। এলটা কি, এল হচ্ছে পি হতে সাম্যবিন্দুর দূরত্ব, বা জানা রোধ হতে সাম্যবিন্দুর দূরত্ব। সেন্টিমিটারে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে মিটার ব্রিজ থিওরি, এটা আমরা ইউজ করবো। তা কোন যন্ত্রটি রোধ পরিমাপে ব্যবহৃত হয়, মিটার ব্রিজ, ঠিক আছে। এটা হচ্ছে অ্যানালগ সিস্টেম, আর ডিজিটাল সিস্টেমে বলতে গেলে ব্যবহার করা হয় ওহম মিটার। কোষের ইএমএফ তুলনা করতে ব্যবহৃত হয়, কোষের ইএমএফ কোনটার সাহায্যে ব্যবহার করা যায়, পটেনশিওমিটার, ঠিক আছে। এটা আমাদের থিওরিটা আসলে নাই, আউট অফ দ্য সিলেবাস, শর্ট সিলেবাসে নেই এটা, আর শর্ট সিলেবাসের বাইরে থেকে এইচএসসি তে সাধারণত আসবে না। বৃষ্টি সাম্যাবস্থায় থাকলে এক্স এর মান কত, ওই যে বৃষ্টি সাম্যাবস্থা মানে নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে, অর্থাৎ অনুপাতগুলো সমান হবে, 10/x ইকুয়াল টু 40/16, বা এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে 4। এটা কোশ্চেনটা ভুল হলো নাকি, ধরো তো, উপরে 10, পাশে 20, তোমার কোশ্চেন মনে হয় ভুল তুলছে, কোশ্চেন ভুল তোলা হয়েছে এটা, তো আমি এটা চেক করে আসি। দেখো তো আরেকটু ইজি ক্যালকুলেশন করো, আমাদের হিসাব তো ঠিকই আছে, হিসাবে কি ভুল আছে না? এই যে 10/40 ইকুয়াল টু হবে x/16, তাহলে এটা আসতেছে 1/4 ইকুয়াল টু x/16, বা x ইকুয়াল টু 4 ওহম। উম, এখানে হয়তো কোশ্চেনটা একটু ভুল চলে আসছে, 10, 20, যাই হোক আমাদের এটা ঠিক আছে, আমি এটা পরে চেঞ্জ করে দিব নেক্সট সময়। এখানে কোশ্চেনটা অন্যরকম ছিল, এরা এখানে অন্যরকম দিয়ে ফেলছে, যাই হোক, এটা ঠিক আছে আমাদের।
কোন নীতির উপর ভিত্তি করে মিটার ব্রিজ তৈরি করা হয়? হুডস্টোন ব্রিজ নীতি। বলে জানি আমি। মিটার ব্রিজ নিচের কোনটির ভিত্তিতে কাজ করে? হুইটস্টোন ব্রিজ নীতি। পোস্ট অফিস বক্সের নিচের কোনটি নির্ণয় করা হয়? ওই যে একটু আগে পড়ে আসলাম যে পোটেনশিওমিটার, ওইটারটাই আসছে। হুইটস্টোন ব্রিজ নীতির নিস্পন্দ অবস্থার শর্ত কি? নিস্পন্দ অবস্থার শর্ত হচ্ছে এই দুই প্রান্তের মাঝখানে বিভব পার্থক্য জিরো হবে, কারণ তড়িৎ প্রবাহ হচ্ছে না। দ্যাট মিনস তড়িৎ প্রবাহ হবে না কখন? যখন রোধ থাকবে কিন্তু বিভব পার্থক্য থাকবে না, তাই না? তাহলে ভিবি মাইনাস ভিডি, বিভব পার্থক্যটা ইকুয়াল টু জিরো হবে। দ্যাট মিনস ভিবি ইকুয়াল টু ভিডি হবে। এরপরে একটি মিটার ব্রিজের বাম ও ডান ফাঁকে যথাক্রমে এত রোধ আছে, বাম প্রান্ত হতে কত দূরে সাম্যবিন্দু পাওয়া যাবে? এই যে একটু আগে যে চিত্রটা আট করে নিয়েছিলাম ওইটাই। এই যে বাম ফাঁক মানে এই যে 20, আর ডান ফাঁক মানে এই যে এটা 30। এখন এই দিক থেকে আমি দূরত্বটা চাচ্ছি, এল পয়েন্ট। তাহলে আমরা কি লিখবো? 20/30 ইকুয়াল টু এল বাই 100 মাইনাস এল। তাহলে এখানে আসবে হচ্ছে 2/3, তো তাহলে 200 মাইনাস 12, 200 মাইনাস 12 ইকুয়াল টু 3L। এল ইকুয়াল টু 200/5, তার মানে 40 সেন্টিমিটার। ওকে, আই হোপ বুঝতে পারছি। নেক্সট কোশ্চেনে চলে যাই। তোমার কলেজের দিক পরিবর্তে বিদ্যুৎ লাইনের কম্পাঙ্ক কত? বা এর মনে রাখবো যে বাংলাদেশের গুলা হচ্ছে 50 করে আর আমেরিকার গুলা 60 করে। ঠিক আছে, মুখস্থ বিদ্যা, এটা এখনই আসলে পাবা না খুব একটা। বাংলাদেশের কম্পাঙ্ক গুলো হয় 50 করে। কেন আসে কম্পাঙ্কটা? কারণ দিক পরিবর্তে, অর্থাৎ এসি, এসির এই যে এসি কি এরকম কার্ভ আকারে চলে না? এসি প্রবাহ। একটা যদি ওয়েভ হয়, এটা মোটামুটি ভালো আছে। ওয়েভের একটা কম্পাঙ্ক থাকে, ঠিক না? এটাকে আমরা বলি কি টাইম পিরিয়ড। আর এফ ইকুয়াল টু কি হয়? 1/t। আর আমেরিকা? সিক্সটি হার্স। বাংলাদেশের গুলো 50 হার্স। শান্ট মূলত কি? অবশ্যই রোধ, যে ক্ষুদ্র মানের একটা রোধ, আগের দিন দেখাইছি। গ্যালভানোমিটারের রোধ আর শান্টের রোধ এত হলে শান্ট ধ্রুবক কত, এটা সবসময় মনে রাখবো। শান্ট ধ্রুবক হয় হচ্ছে S+G/S। শান্ট ধ্রুবক কাকে বলে? যে গ্যালভানোমিটারের সাথে, গ্যালভানোমিটারের প্রবাহকে যেটা দ্বারা গুণ করলে মূল বর্তনীর প্রবাহ পাওয়া যায়, ঠিক আছে? এই যে গ্যালভানোমিটারের সাথে গ্যাল প্রবাহ গুণন একটা এক্স দিয়ে দিলে আমরা মূল প্রবাহ যেতে পাই। আর এই যে এইরকম একটা সম্পর্ক কার জন্য আসতেছে? শান্টের জন্য। এই জন্যই এই এক্স কে আমরা বলে দেই শান্ট ধ্রুবক। S+G ইন্টু আইজি যখন করবো আমরা, তখন আমরা বর্তনীর মূল আইটা ফিরে পাবো। এই জন্য S+G/S নম্বরটা। এটা শান্টের ধ্রুবক বা শান্টের ক্ষমতা গুণক, এটাও বলে।
এই কথা, শান্টের গুণক কত হবে? এস প্লাস জি বাই এস। শান্টের গুণক, শান্টের ক্ষমতা গুণক, শান্টের ক্ষমতা গুণক হয়েছে এস প্লাস জি বাই এস। যদি গ্যালভানোমিটার ও শান্টের রোধ যথাক্রমে এত হয় তবে শান্টের গুণক কত? এস প্লাস জি বাই এস। এস কত? 50 প্লাস 2009 ডিভাইডেড বাই এস মানে 50। 2009, 2000 ওহম, এটা ভুল করে 2009 লিখছি, ঠিক করে দেবো আমি। তাহলে 250 বাই 50 ইকুয়াল টু 205/5। আর এটা 50 না, এটাও ছিল 5, কোশ্চেন ভুল তুলছে এরা। এটা কোশ্চেনের ভুল, আমি ঠিক করে দিব কোশ্চেনে। এটাই উত্তর। ক্যালকুলেশনটা ওরা ভাগ করে দিতে পারতো। আর রোধের কোনো গ্যালভানোমিটার সমান্তরাল এস গ্যালভানোমিটার প্রবাহ দ্বিগুণ হয় আর ও এস এর মধ্যে সম্পর্ক হলো। বলছে কি, শান্টের প্রবাহ গ্যালভানোমিটার প্রবাহের দ্বিগুণ হয়। অবশ্যই বুঝতে পারছো তো, সবসময় তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ ইকুয়াল টু 1/রোধ, এটা হয় না? তাহলে নিশ্চয়ই এই যে আইজি আসবে, এই আইজি প্রপোর্শনাল টু হবে 1/জি, গ্যালভানোমিটারের রোধের ব্যস্তানুপাতিক। আর আইএস এটা হবে অবশ্যই শান্টের প্রবাহের ব্যস্তানুপাতিক। এবার দুইটা ভাগ করে দাও, ভাগ করে দিলে আইজি বাই আইএস ইকুয়াল টু আসবে হচ্ছে এস/জি, উল্টোটা। ঠিক আছে। এখন বলছে আর রোধের গ্যালভানোমিটারের সমান্তরালে এস মানের শান্ট ব্যবহার করলে শান্টের প্রবাহ গ্যালভানোমিটার প্রবাহের দ্বিগুণ হয়। শান্টের প্রবাহ দ্বিগুণ হচ্ছে, দ্যাট মিনস এটা আসতেছে হাফ, ইকুয়াল টু এস/জি। তাহলে গুণ করে দাও, জি ইকুয়াল টু টয়েস। এইখানে কোশ্চেন ভুল উঠছে। কোশ্চেন ভুল উঠছে, একটা চিত্রের সাথে আরেকটা চিত্র আসলে অ্যামালগাম হয়ে গেছে। যাই হোক, এই গ্যালভানোমিটার রোধটা যদি এবার আর হয়, ইন কেস এটা যদি আর হয় তাহলে এস ইকুয়াল টু কত আসবে? এস ইকুয়াল টু আসবে R/2, এটাই উত্তর। গ্যালভানোমিটারের বিভব দিয়ে প্রবাহিত তড়িৎ শূন্য হবে যখন শান্টের প্রবাহমান অসীম হবে। যখন গ্যালভানোমিটার অসীম হবে তখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো প্রবাহ হবে না। গ্যালভানোমিটার অসীম হচ্ছে এর মানে কি, শান্টটা হয়ে যেতে হবে জিরো। চিন্তা করো, এই দিক দিয়ে এই দিক বরাবর আছে হচ্ছে আমাদের গ্যালভানোমিটারটা, কারেন্ট এই দিক দিয়ে আসতেছে। এখন এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হইলে, সরি, এর রোধটা কি পরিমাণ হইলে টোটাল কারেন্ট এর মধ্যে দিয়ে চলে যাবে? যদি রোধ না থাকে তাহলে এই দিক দিয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যাবে। অর্থাৎ তখন এই এস ইকুয়াল টু হইতে হবে জিরো, তখন এটা এমন হয়ে যাবে। গ্যালভানোমিটারের প্রবাহ জিরো হবে কখন? যখন এই যে এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। ঠিক আছে, তখন এর মধ্য দিয়ে আই জি হয়ে যাবে জিরো, কারণ এর মধ্যে দিয়ে আর কোনো তখন কারেন্ট ফ্লোই করবে না। ঠিক আছে, টোটাল কারেন্টটা এই দিক দিয়ে ফাঁকা পথ দিয়ে চলে যাবে, শর্ট সার্কিট। শর্ট সার্কিট, তাহলে এস ইকুয়াল হইতে হবে জিরো। এরপরে 1.8 ওহম রোধের মধ্যে একটি অ্যামিটারে এত গ্রহণ করতে পারে কত মানের রোধ ব্যবহার করতে পারে? আচ্ছা, এটাকে আমরা বলি হচ্ছে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। ঠিক আছে। অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, অ্যামিটারের পাল্লা বৃদ্ধির জন্য কি করতে হয়? একটা শান্ট ব্যবহার করতে হবে, এবং এটা করতে হয় এমন একটা শর্ত মেনটেন করে যেন আগের রোধ ডিভাইডেড বাই n-1 হয়। এন কি?
কত মানের তড়িৎ আমি বর্তমানে নিয়ে যেতে চাই? আই নিউ বাই আই ওল্ড, এটার অনুপাতটা। এখন আই নিউ কত? 20 এম্পিয়ার। আর আই ওল্ড কত ছিল? 2, অর্থাৎ 10 গুণ বাড়াতে যাচ্ছি। আর রোধ আগে ছিল 1.8, তাহলে 1.8 ডিভাইডেড বাই 10 - 1 মানে 9, এটা আসবে 0.2। শান্টের মানটা এত হতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো অবশ্যই। 1.8 ওহম, 10 এম্পিয়ার। ওকে, তাহলে এখানেও এন এর মান কত আসবে? 10/1 = 10, এবং 1.8/10 - 1, এটা আসবে 0.2। ঠিক আছে। তো হচ্ছে তড়িৎ চলক বল পরিমাপ করা যন্ত্রের মান, ওই যে পোটেনশিওমিটার। 10 ওহম রোধের গ্যালভানোমিটার এত নিরাপদে গ্রহণ করতে পারে। গ্যালভানোমিটার, এবার আসি গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি। গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি, গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধির জন্য একটি গ্যালভানোমিটার এত মিলি অ্যাম্পিয়ার তড়িৎ নিরাপদে গ্রহণ করতে পারে। 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য কত মানের শান্ট দরকার? ঠিক আছে, এইখানে কি করতে হয়? এইখানে আর ইন্টু n - 1 করতে হয়। ঠিক আছে, আর কত? আর হচ্ছে 100 করছিলাম। এখানে খেয়াল করো, ডায়াগ্রামটা আঁকি আমরা। নর্মালি এর মধ্যে যে তড়িৎ প্রবাহিত হইতো সেটাই ছিল প্রথম অবস্থায় আই। ঠিক আছে, এটাকে বলতেছিলাম আমরা গ্যালভানোমিটার। এর তড়িৎ প্রবাহটা কত ছিল? 10 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 10 × 10⁻³ অ্যাম্পিয়ার। এবার তুমি ইউজ করে দিচ্ছ শান্ট। শান্ট, আর এবার কারেন্ট আসতেছে আমাদের টোটাল কারেন্ট আই। ঠিক আছে, এই অবস্থার জন্য এখন আমরা জানি যে গ্যালভানোমিটারের প্রবাহের সাথে শান্টের ক্ষমতা গুণক G+S/S, এটা গুণ করলে পাওয়া যায় টোটাল কারেন্ট আই। ঠিক আছে, আর টোটাল কারেন্ট আই এর মানটাই আমাদের কাছে দেওয়া ছিল। আচ্ছা, জি এর মানটা দেওয়া ছিল 100 ওহম, আর এই আই এর মানটা দেওয়া ছিল 10 এম্পিয়ার। 10 এম্পিয়ার, তাহলে এখানে আমরা লিখে ফেলি আমরা 10 ইকুয়াল টু আইজি মানে 10 × 10⁻³ ইন্টু জি মানে 100 প্লাস S/S। ঠিক আছে, তাহলে এটা যখন এদিকে ভাগ করে দিব, এই 10 10 বাড়ে, এখানে হয়ে যাবে 10⁻³ ইন্টু এস ইকুয়াল টু 100 প্লাস এস। তাহলে এখানে হয়ে থাকবে এস ইকুয়াল টু 100/10³ - 1। ঠিক আছে, অর্থাৎ 0.1 ওহম। এখন এই কষ্টটা না করে তুমি এই কাজটা, এই যে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, সেই কাজটা এখানে করতে পারতে। এন এর মান কত আসতো চিন্তা করো তো? আই নিউ বাই আই ওল্ড। এখন আই নিউ কত ছিল বলো তো? 10। আর এটা কত ছিল? 10 × 10⁻³ আলটিমেটলি এন এর মান হয়ে থাকতো 10 × 3। এখন এস অথবা নতুন আর, এটা কি হইতো? আগে যা ছিল তার থেকে n - 1। তাহলে জি আগে কত ছিল? 100/n - 1 মানে 10³ - 1। দেখো, ফাইনালি গিয়ে একই সমীকরণ পাইছো তুমি। এই জিনিসটা করলেও 0.1 আসতো। ঠিক আছে, এবং এটা লাগাইতে হয় কোথায়? সমান্তরালে। আগেরটার জন্য খেয়াল করো,
এই যে, এইটার জন্য এই এসটা ছিল, একটা কথা এখানে লেখা উচিত ছিল, ভুলে গেছিলাম, আর এর সমান্তরাল, আর এর সমান্তরালে এস প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্বকে আমরা বলি জে, জে ইকুয়াল টু আই আর এরিয়া, এরিয়া একক এরিয়ার মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ কাটে। ঠিক আছে, তো বুঝতেই পারছো আই এর একক কত, এম্পিয়ার, তাহলে এটা হবে এম্পিয়ার পার মিটার স্কয়ার। এরপর প্রবাহ ঘনত্বের একক কোনটি, অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। উদ্দীপকের সংকেতটি কি বোঝায়, আবেশক, এগুলো আগে পড়ছি। শান্ট ব্যবহৃত হয় কোন যন্ত্রে, অ্যামিটার ভোল্টমিটার, হ্যাঁ অ্যামিটারে ব্যবহৃত হয়। পাল্লা বৃদ্ধি করার জন্য শান্ট ব্যবহার করা হয় রোধ কমাতে, রোধ কমাতে, ও না সরি, রোধ কেন কমবে, বিদ্যুৎ প্রবাহ কমবে। যে এর মধ্য দিয়ে আগে তড়িৎ প্রবাহ হইতেছিল আই পরিমাণ, এখন আমি শান্ট ইউজ করে দিলাম, যার কারণে ম্যাক্সিমাম কারেন্টটা শান্ট নিয়ে নিবে, ফলে এইটাই আইজি থাকবে। আর এর মধ্যে তো কিছুটা এটা বলে দিলাম আই প্রাইম হয়ে গেল এটা, আর এর মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ চলে যাবে, মানে এর মধ্যে দিয়ে যাবে মিনিমাম কারেন্টটা এবং এর মধ্যে দিয়ে যাবে ম্যাক্সিমাম কারেন্টটা। ঠিক আছে, তাহলে বিদ্যুৎ প্রবাহ কমে যাবে। এবারে শান্ট সম্পর্কে, যন্ত্রের সাথে সমান্তরালে যুক্ত বড় মানের রোধ, না বড় হবে না, ছোট মানের রোধ। যন্ত্রের সাথে শ্রেণীতে যুক্ত হবে, সমান্তরালে যুক্ত, যন্ত্রের সাথে শ্রেণীতে যুক্ত ছোট মানের রোধ না, যন্ত্রের সাথে শ্রেণীতে যুক্ত বড়, সমান্তরালে যুক্ত বড় মানের রোধ, শ্রেণীতে যুক্ত, আচ্ছা কোনোটাই তো সঠিক হচ্ছে না। যন্ত্রের সাথে সমান্তরালে যুক্ত ছোট মানের রোধ, এইটা হবে সঠিক উত্তর, এখানে অপশনটা ভুল লিখছে, এটা হবে সঠিকটা। ওকে, এটা হবে সমান্তরাল, এটা লেখা হয়নি, আমি ঠিক করে দেবো এটা সমান্তরাল। সম্পর্কিত সমান্তরালে যুক্ত স্বল্প মানের রোধ, yes। গ্যালভানোমিটারকে অ্যামিটারে রূপান্তরিত করার ক্ষেত্রে অ্যামিটার রূপান্তর কি কি করতে হবে, ছোট মানের রোধ সমান্তরাল যুক্ত করতে হবে, স্বল্প মানের রোধ সমান্তরাল করতে হবে, এটা হচ্ছে গ্যালভানোমিটারকে অ্যামিটার প্রকাশ করে। গ্যালভানোমিটার কি করবে, এর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ করতে হবে সেটাকে আমরা অ্যামিটারে পরিণত করতে পারি, এর সাথে এই যে শান্ট লাগাই দিই, শান্ট লাগাই দিলাম, এইবার সে বেশি মানের রোধটা পরিমাপ করতে পারবে, সরি বেশি মানের তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারবে। ওকে, 35 নং রোধের একটি গ্যালভানে কত মানের শান্ট যুক্ত করলে পূর্বের 8 গুণ লিখছে না 4 গুণ, পূর্বের 8 গুণ, ঠিক আছে 8 গুণ তড়িৎ প্রবাহ করা যাবে। ওকে, 35 / 7 হবে, কারণ 8 - 1, তাহলে 5 × 7 = 35, 5.001 কেন দিচ্ছে, 5.0 হবে, কোনটার অপশন যে কোথায় টাইপ করছে, এটা আমি ঠিক করে দিব। একটি গ্যালভানোমিটার রোধ 100 ওহম, এর সাথে কি পরিমাণ তড়িৎ প্রবাহ 99% শান্টের মধ্যে দিবে, অর্থাৎ শান্টের প্রবাহ হচ্ছে 99%। খেয়াল করো, গ্যালভানোমিটার রোধ জি দেওয়া আছে 100, প্রবাহ মাত্রার 99% শান্টের মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে 99% যদি শান্টের মধ্যে দিয়ে যায়, আইজি তাহলে কত হবে 1, আর আইএস হবে 99। তাহলে এখন এই অবস্থার জন্য এস ইকুয়াল টু হোয়াট, এত কষ্ট করার দরকার আছে, কিছুই করার দরকার নেই, এই যে G/S ইকুয়াল টু আইএস বাই আইজি, জিজ্ঞেস করছে কি এস, তাহলে G × আইজি বাই আইএস। এখন জি এর মান কত, জি এর মান দেওয়া আছে 100, আইজি কত 1 বাই হচ্ছে 99, 1.01 উত্তর হচ্ছে এটাই, 1.01। এই মেথড তোমরা হয়তো এর আগে অনেক কঠিন ভাবে করে আসছো, বাট এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। পোস্ট অফিস বক্স যে কাজে ব্যবহার করা হয়, পোস্ট অফিস বক্স ব্যবহার করা হয় পরিবাহীর অজানা রোধ নির্ণয়ে, অজানা রোধ নির্ণয় পোস্ট অফিস বক্স একটা, আরেকটা আছে হুইটস্টোন ব্রিজ।
তড়িৎ বর্তনী সংক্রান্ত কারশফের সূত্র, প্রথম সূত্রে চার্জের সংরক্ষণশীলতা নীতি প্রকাশ করে ইয়েস, দ্বিতীয় সূত্রে বিদ্যুৎ শক্তি সংরক্ষণ ইয়েস, দ্বিতীয় সূত্রে চার্জের সংরক্ষণ না, দ্বিতীয়টা না। এক ও দুই। এরপর আসো, এরপরে ইজি ইজি, কোষের অভ্যন্তরীণ রোধ কোষে ব্যবহৃত তরলের উপর নির্ভর করে। হ্যাঁ, তরলটা আমরা ইউজ করি মানে ওই যে লেই আকারের তরল না, ওটা হচ্ছে থকথকে জেলির মতো পদার্থ, কম হলে অধিক তড়িৎ প্রবাহ পাওয়া যাবে ইয়েস। সুপ্ত বিভব সৃষ্টি করে ইয়েস, সুপ্ত বিভবটাই বলে আমরা হচ্ছে আইআর, আই ছোট হাতের আর, আর অধিক তড়িৎ প্রবাহ। এই যে আমাদের সূত্রটা কি ছিল, ই ইকুয়াল টু, সরি ই না, আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। এই আর এর মান যখন কমে আসবে তখন আই এর পরিমাণ অবভিয়াসলি বেড়ে যাবে, ঠিক না? তাহলে এক দুই ও তিন। নেক্সট, শান্ট প্রয়োগের পরে গ্যালভানোমিটার সুরক্ষা প্রদান ইয়েস, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করা ইয়েস, ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি করা। ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি করি না আমরা। একদম। অসমমানের দুটি রোধককে সমান্তরালে যুক্ত করে তড়িৎ প্রবাহিত করলে রোধ দূরিত ভিন্ন মানের তড়িৎ প্রবাহিত ইয়েস, অসমমানের যেহেতু ভিন্ন হবে, উভয় রোধের প্রান্তের বিভব পার্থক্য সমান হবে ইয়েস। কম মানের রোধের মধ্যে দিয়ে কম তাপ উৎপন্ন, কম মানের রোধের প্রান্তে কম তাপ উৎপন্ন হবে না, কারণ বিভব পার্থক্য সমান। খেয়াল করো, তাপের মান এইচ ইকুয়াল টু কি, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। দ্যাট মিনস ভি তো ফিক্স থাকে, দুই প্রান্তের মধ্যে ভি ফিক্স থাকবে না। এই যে এইটা আর এইটা যদি তখন সমান্তরালে যুক্ত করব, এইটার দুই প্রান্তেও যা ভি থাকবে, এইটারও দুই প্রান্তে তা ভি থাকবে। ঠিক আছে, তড়িৎ প্রবাহ যার কারণে আলাদা আলাদা হবে, তড়িৎ প্রবাহ নিয়ে এই জন্য বলবো না। এখানে ভি যদি কনস্ট্যান্ট হয়, ভি যখন কনস্ট্যান্ট, তখন এইচ প্রপোর্শনাল টু কি, ওয়ান বাই আর। তাই যেখানে আর কম ওইখানে হিট বেশি হবে। বুঝতে পারছি? এক ও দুই। এরপরে তড়িৎ বর্তনী উৎপন্ন তাপের সমীকরণ ভিআইটি ভি স্কোয়ার বাই আর, নিচে টি না উপরে টি হবে, তাহলে এক ও তিন। এরপরে একটি তারকে টেনে লম্বা করলে আপেক্ষিক রোধ বৃদ্ধি পায় না, আপেক্ষিক রোধ আনচেঞ্জ থাকে, তাহলে দুই ও তিন। রোধ বৃদ্ধি পায়, রোধ হ্রাস পায়। আপেক্ষিক রোধ তো বৃদ্ধি পায় না অবশ্যই এখানে। এখন কি বলবো, শুধু দুই সঠিক, শুধু দুই এখানে অপশনে নাই, শুধু দুই হবে। ঠিক করে দেবেন। আপেক্ষিক রোধ নির্ভর করে পরিবাহীর দৈর্ঘ্যের উপর, তাপমাত্রার উপর, উপাদানের উপর, কোনোটাই না। তাপমাত্রার উপরে করে আর উপাদানের উপর করে, দৈর্ঘ্যের উপরে করে না। দুই ও তিন। কোনো পরিমাণ নিরাপত্তা গায়ে 5 অ্যাম্পিয়ার লেখা থাকে, তারা কোনো বর্তনীতে যুক্ত 5 অ্যাম্পিয়ার পর্যন্ত, এস না 5 হবে, 5 অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ সহ্য করতে পারে ইয়েস। ফিউজটি বর্তনী সংযোগ বিচ্ছিন্ন করে ইয়েস। ফিউজটি সরবরাহ লাইনের সাথে সমান্তরালে যুক্ত থাকে না, ফিউজ শ্রেণীতে যুক্ত করা হয়, ফিউজ থাকে শ্রেণীতে। শ্রেণীতে, এই যে মনে করো বিষয়টা হচ্ছে এরকম, এর সাথে এই যে এখানে একটা যন্ত্র লাগানো আছে এনিহাউ, এটাই হচ্ছে ফিউজ। এর মধ্যে দিয়ে যখন 4 অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ যাবে, 4.99 পর্যন্ত যাবে, তখন এটা কিছুই হবে না। যখন 5 যাবে তখন এটা নষ্ট হয়ে যাবে, ফলে সংযোগ বর্তনীটা তখন এরকম হয়ে থাকবে, যার মানে এর মধ্যে দিয়ে আর কোনো তড়িৎ প্রবাহই থাকবে না। বুঝতে পারছি? নেক্সট, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের উৎপন্ন তাপ এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার ইয়েস, এইচ প্রপোর্শনাল টি, এইচ প্রপোর্শনাল টু আর। যখন হবে বলা যায়। ইফ আই ফিক্সড, এখানে একটা
সতর্কীকরণ বার্তা আছে, এইচ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। এখান থেকে আসতেছে এইচ প্রপোর্শনাল টু 1/r ইফ ভি ফিক্সড। আর ভি যখন ফিক্সড হবে তখন অবভিয়াসলি আর এর চেঞ্জের সাথে সাথে আইটাও চেঞ্জ হয়ে যাবে। আই চেঞ্জেবল, আর এখানে আইটাই ফিক্সড। ওকে। শান্ট সরাসরি ব্যবহার করা হয় অ্যামিটারে, গ্যালভানোমিটারে, হ্যাঁ অ্যামিটারে আর গ্যালভানোমিটারে, ভোল্টমিটারে না। দেখো ঠিক। নেক্সট হচ্ছে হুইটস্টোন ব্রিজ নীতিতে কাজ করে মিটার ব্রিজ, পোটেনশিওমিটার, পোস্ট অফিস বক্স। এখানে তিনটাই হবে, হুইটস্টোন ব্রিজ নীতির উপর ব্যবহার করা হয় তিনটাই। হুইটস্টোন ব্রিজ নীতিতে পরিচালনা হয় মিটার, মিটার অফিস বক্স, পোস্ট অফিস বক্স, পোটেনশিওমিটার, মিটার ব্রিজ, তিনটেই। নেক্সট কোশ্চেন, কোন তারের আপেক্ষিক রোধ নির্ভর করে তারের দৈর্ঘ্যের উপর না তাপমাত্রার উপাদান? ইয়েস, দুই অতি। রোধ মাপার যন্ত্র হলো মিটার ব্রিজ, পোস্ট অফিস বক্স, পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার না, পোটেনশিওমিটার না, পোটেনশিওমিটার মাপে হইতেছে বিভব পতন বা তড়িৎ চালক শক্তি। ইএমএস। ষাঁড় সরাসরি ব্যবহার করা হয় অ্যামিটারে, গ্যালভানোমিটারে। সেম কোশ্চেন রিপিট হচ্ছে। নির্দিষ্ট বিভব পার্থক্যযুক্ত কোনো পরিবাহী তারকে টেনে দ্বিগুণ, দৈর্ঘ্য দ্বিগুণ করলে প্রস্থচ্ছেদ বাড়বে না প্রস্থচ্ছেদ কমবে? প্রবাহ কমবে, প্রবাহ কমবে, কারণ হচ্ছে রোধ বৃদ্ধি পাবে। ইয়েস, উৎপন্ন তাপ কমবে, প্রস্থচ্ছেদ বাড়বে না। দুই ও তিন। উৎপন্ন তাপ কমবে কারণ তড়িৎ প্রবাহ কমবে। আর এই যে উৎপন্ন তাপ কমবে কারণ তড়িৎ প্রবাহ কমবে। এর ব্যাখ্যা হচ্ছে এই যে এইচ প্রপোর্শনাল টু 1/r, কারণ ভি ফিক্সড। তাহলে রোধ যখন বেড়ে যাচ্ছে তখন কি হবে? তখন আমাদের উৎপন্ন তাপের পরিমাণ কমে যাবে। কোনো পরিবাহকের রোধ তাপমাত্রা বাড়লে বৃদ্ধি পায় ইএস, দৈর্ঘ্য বাড়লে বৃদ্ধি পায় ইএস, প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে হ্রাস পায়। বর্তনীর তুল্য রোধ কত? বর্তনীর তুল্য রোধ এই যে 4 আর 6 কে আগে নিতে হবে। 4 আর 10, তাহলে 10 × 4/10+4, তার সাথে যোগ হবে এই যে 2 শ্রেণীতে আছে। তাহলে এখানে আসতেছে 40/14+2, তাহলে আসে 40 + 28। আচ্ছা আগে শর্টকাটে ক্যালকুলেশন করে নেই। 20/7+2, তাহলে থাকে কত? নিচে আসে 7, আর উপরে 20 আর 14, 34। 34/7। নিচের কোনটি সঠিক? আই এর পরিমাণটা কত হবে বলো তো? টোটাল আইটা হবে আমাদের 10 ডিভাইডেড বাই কত জানি দেখলাম, 35/7 না কত? 34/7। দ্যাট মিন 7/70/34, এটা প্রায় প্রায় 1.99 এর কাছাকাছি আসবে। ঠিক আছে। আর তাহলে এটা গেল I2টা। দেখো এই আই ওয়ান থেকেই ভাগ হয়ে যাবে, সরি আই থেকেই ভাগ হয়ে যাবে I1 আর I2। এবার I2 বেশি হবে নাকি I1 বেশি হবে বুঝবো কিভাবে? দেখো যেখানে রোধ বেশি সেখানে তড়িৎ প্রবাহ কম হবে, অর্থাৎ I2 তে রোধ বেশি, রোধ বেশি, তাই I1 এর মানটা হবে কম। আর I2 এর প্রবাহ মানটা হবে কম। আর I1 এর ক্ষেত্রে কি হবে? I1 এর ক্ষেত্রে রোধটাই কম, তাই এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটা বেশি হবে। তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি? আই গ্রেটার দেন I1 গ্রেটার দেন I2। মান বের করা ছাড়াও বলে দিতে পারি। বর্তনীতে I1 এর মান কত? I1 এর মান জিজ্ঞেস করছে, ওকে। তো বের করো, দেখো একটু সুন্দর করে খেয়াল করলে বুঝতে পারবা, এর দুই প্রান্তে যা বিভব পার্থক্য, এরও দুই প্রান্তে তাই বিভব পার্থক্য আছে, ঠিক কিনা বলো তো? অবশ্যই ঠিক। এখন বর্তনীর মোট তড়িৎ প্রবাহ বের করো। আই ইকুয়াল টু E/R+R। আর কত? 10 প্লাস, আমি I1 এর জন্য একবার বের করতেছি,
I1 টোটাল আই বের করি নাই, টোটাল আই আমার দরকারও নেই, টোটাল আই হবে দুইটার যোগফল, I1 আর I2 এর যোগফল, তো দরকার নেই। 10 প্লাস এই যে 0.5, 0.5, আর ই এর মান তো দেওয়াই আছে 3, তাহলে এটা I1 এর মান আসতেছে 3/10.5। ওকে, 3/10.5 ক্যালকুলেশন করলে কত আসবে চেক করে নেই। 0.28, 0.27 এটা বলছে ওরা, 0.27 এমপিআর। ওকে, নেক্সট, কোষের হারানো ভোল্টেজ কত হবে? হারানো ভোল্টেজ কত, টোটাল আই ইন্টু আর, এটা বের করবো। এবার টোটাল আই কত হবে, আগে যা পাইছি তার দ্বিগুণ, আই ইকুয়াল টু 2 টাইমস অফ I1। ওকে, তাহলে 2 ইন্টু 0.27, অর্থাৎ 0.54। ঠিক আছে, এটা হচ্ছে আই এর মান, তাহলে 0.54 ইন্টু 0.5, ভি প্রাইম বললাম এটারে, তাহলে আবারও আসবে 0.27 ভোল্ট। ঠিক আছে, এটার উত্তর। বর্তনীতে মূল প্রবাহ আই এর মান কত? ওকে, খুবই সুন্দর একটা প্রবলেম। যখন, খেয়াল করো, দুইটা যখন এভাবে, দাঁড়াও, এই অবস্থায় যখন দুটো অ্যাটাচ থাকবে তখন এইটাকে যদি E1 আর এটাকে যদি E2 বলি, তখন ই টোটাল আসে হচ্ছে E1 প্লাস E2। ঠিক আছে, আর এমন যদি হয়, এটা এইদিকে, এটা এই অবস্থায় থাকলো, এটা এই অবস্থায় থাকলো, E1 E2, তখন এখানে ই টোটাল আসবে E1 ডিফারেন্স E2। ঠিক আছে, অর্থাৎ তার, এবং যেটার মান বড় সেটার ডিরেকশনেই কারেন্টের ডিরেকশন হবে। তো এখানে দুইটা একই দিকে আছে, তাই এটার জন্য আসবে 8 + 8, এই হচ্ছে টোটাল ই, আর টোটাল রেজিস্টর হচ্ছে 10 + 2 + 2, তাহলে 8 8 16 ডিভাইডেড বাই 10 2 12 14, তাহলে 16/14, 16/14 করলে আসে 1.14। নেক্সট, বর্তনীর কোষদ্বয় সমান্তরালে সংযুক্ত করলে মোট অভ্যন্তরীণ রোধ কত পাওয়া যাবে, মানে এই জিনিসটাই আমি জাস্ট এবার সমান্তরাল, বর্তনীর কোষদ্বয়কে সমান্তরালে এই যে এই অবস্থায় করে দেবো। তাহলে এবার খেয়াল করে দেখো, এইখানে এই যে R1 আর এখানে এই যে R2, এরা কিভাবে আছে, প্যারালালি। R1 প্যারালাল R2 না, আর প্যারালাল যখন থাকে তখন কি হয়ে আসে, R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 + R2, তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমাদের 2 × 2 ডিভাইডেড বাই 2 + 2, অর্থাৎ 4/4 = 1, এখানে আসবে 1। কোষের তড়িৎ প্রবাহ পরিমাপ করো। ওকে, কোষের তড়িৎ প্রবাহ তো পরিমাপ করাই যাবে, 8 ডিভাইডেড বাই 4.2। ঠিক আছে, যা মান আসবে তাই 1.904।
8 কেমনে আসলো বলো তো? এই যে 4 + 4, আর এখানে 4.2 কেমনে আসলো? এই যে বাইরে 4 প্লাস এইটার অভ্যন্তরীণ হলো 0.1, এইটার অভ্যন্তরীণ হলো 0.1। নেক্সট, এ কোষটিকে বি কোষের সাথে বিপরীত ক্রমে সংযোগ দেওয়া হলে কোন বক্তব্যটি সঠিক হবে? মোট তড়িৎচালক বল, তড়িৎচালক বল কি 0 হয়ে আসবে না, 0 হয়ে আসবে? এই যে এইদিকে এটা হচ্ছে 4, আর এইদিকে এটা হচ্ছে 4, 4। ঠিক আছে, তখন কি এখান থেকে টোটাল ইএমএফ যেটা পাবো, টোটাল ইএমএফ হয়ে যাবে 0। একটি মিটার ব্রিজের ডান ফাঁকে আর বাম ফাঁকে কত দূরে নিস্পন্দ বিন্দু অবস্থিত? এটা তুমি জানো, L/100 - L ইকুয়াল টু হচ্ছে বাম ফাঁক 8.5, আর এটা হচ্ছে 3.5। এখান থেকে ক্যালকুলেশন করবা, এল এর মান বের হয়ে আসবে। ঠিক আছে, এল এর মান আসবে হচ্ছে 70.83 সেন্টিমিটার। এটা আমাদের বেলা আসছিল। একটি মেজের দুটি স্থান বিনিময় করলে নিস্তম্ভ বিন্দু বাম দিকে কি পরিমাণ সরে আসবে? ওকে, আগে স্থানটা পরিবর্তন করে দেখো। এবার আসবে 3.5 ডিভাইডেড বাই 8.5 ইকুয়াল টু এল প্রাইম বাই 100 - এল প্রাইম। এখান থেকে এল প্রাইমের মান কত আসে? এল প্রাইমের মান আসতেছে আমাদের 29.17, 29.17। তাহলে সরে আসবে ডেল এল। ডেল এল ইকুয়াল টু কত? L - L প্রাইম ইকুয়াল টু আগেরটা কত পাইলাম, 70.83 না, 70.83, আর এটা হচ্ছে 29.17। হিসাব করলে কত পাওয়া যাবে? 41.66। বর্তমানে তুল্য রোধ কত ওহম? এটা কোনো কোশ্চেন? 10 আর 2 12, 12 আর 12 করলে 6, 6 আর 18 হচ্ছে 24। বেশি যে 10 + 2 এটা প্যারালালি আছে 12 এর সাথে, এবং পুরোটা শ্রেণীতে আছে 18 এর সাথে। 10 আর 2 এখানে আসবে 12, 12 প্যারালাল 12 প্লাস 18। তাহলে 12 আর 6 করলে আসে হচ্ছে, সরি 12 আর 12, 12 আর 12 করলে আসবে হচ্ছে 6। ঠিক আছে, 6-এর সাথে 18 হচ্ছে শ্রেণী, তাহলে এখান থেকে আসবে 24। 8 ওহম, 8 ওহম রোধ, 18 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। ওই যে ই ইকুয়াল টু 5 ভোল্ট, টোটাল রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত পাইলে তুমি? 24। ঠিক আছে, তাহলে আই আই টোটাল যেটা হবে, আই টোটালটাই হবে 18-এর মধ্য দিয়ে, তাহলে 24, সরি 5/24, 5/24, 0.2 সামথিং আসার কথা, 0.2। বর্তনীর তুল্য রোধ কত হবে? 10 আর 20 এরা কেমন করে আছে? তিনটাই আছে এখানে সমান্তরাল। কিন্তু সমান্তরাল, প্রথমে 10 আর 20 বের করো। 10 + 20 ডিভাইডেড বাই 10 + 20, তাহলে কত আসতেছে? আচ্ছা, 20 আর 30 একে বের করো না। 20 × 30 ডিভাইডেড বাই 20 + 30 কত আছে? 600/50। তাহলে এখানে থেকে 12, 12 এবার বাই 12 প্যারালাল হচ্ছে 10, দ্যাট মিনস 120/22। 120/22 করলে কত আসবে? 5.45। 120/22 মানে হচ্ছে 60/11, 5.45। নেক্সট, 30 ওহম রোধের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? ওকে, তাহলে এটার ক্ষেত্রে আমরা সূত্র জানি, কারেন্ট ডিভাইডার ল। কারেন্ট ডিভাইডার রুল কি হয়?
I30 ইকুয়াল টু হবে IP, সবগুলো প্যারালাল, ডিভাইডেড বাই যে 30 এর মান চাচ্ছি, সরি মিস্টেক হয়েছে, I30, I30টা হবে RP, টোটালটা প্যারালাল, ডিভাইডেড বাই আমি যেই রোধেরটা চাচ্ছি অর্থাৎ 30 ইন্টু টোটাল আই। ঠিক আছে, তো টোটাল আই কত হবে একটু আগে দেখে আসলাম। আই ইকুয়াল টু V/R, ভি দেওয়া আছে 12, আর এটা তুমি পাইছো 60/11, ঠিক না? তাহলে এখানে হয়ে যাবে 11/2, সরি 11/5, অর্থাৎ ক্যালকুলেশনটা করে আসি, 2.2, 2.2। এবার RP, টোটাল প্যারালালটা তুমি পাইছো হচ্ছে 60/11, আর এখানে আছে কত, 30, ইন্টু আই এর মান হচ্ছে 11/5। কারণ ক্যালকুলেশন ইজি হয়ে গেছে তোমার কাছে। এখানে হয়ে যাবে 30 আর 60 কেটে গিয়ে 2/11 ইন্টু 11/5, অর্থাৎ 2/5, 2/5 মানে হচ্ছে 0.4 এম্পিয়ার। কতগুলো আছে আরো? আর বেশি নেই। বর্তনীর মোট প্রবাহ মাত্রা কত হবে? 10 আর 10 কিভাবে আছে প্যারালালি, 10 প্যারালাল 10, উত্তর আসবে কত, 5। 5, তাহলে তড়িৎ প্রবাহ কত হবে? তড়িৎ প্রবাহ হবে 10 ভোল্ট বাই 5 ওহম বা 2 এম্পিয়ার। ঠিক আছে, নেক্সট, R2 রোধকের দুই প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্টই হবে, কারণ এই 10 ভোল্ট এও পাবে, এই 10 ভোল্টই এও পাবে। এক্স এর মান কত হলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে? ওকে, তো এক্স এর মান কত লাগবে হিসাব করো, 10/40 ইকুয়াল টু x/16, তাহলে এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে 4। ঠিক আছে, এই কোশ্চেনটাই মনে হয় টাইপিং এ আগে চলে গেছিল। সাম্যাবস্থায় আই এর মান কত হবে? ওকে, সাম্যাবস্থা যদি হয়ে যায় তাহলে চিন্তা করো, এই 10+40 এটা আছে উপরে, এর সাথে প্যারালাল থাকবে কে, নিচের 4+16, ঠিক কিনা বলো? এটাই হবে। তাহলে এখানে আছে 50 প্যারালাল 20, আর 50 প্যারালাল 20 হলে উপরে কি হবে, 50 × 20 ডিভাইডেড বাই 50 + 20, দ্যাট মিনস 1000/70। 50 × 20, এটা সে 14.28, 14.28 ওহম। আর আই ইকুয়াল টু কত আসবে? আই ইকুয়াল টু আসবে ই হচ্ছে 5, 5 ডিভাইডেড বাই এই 14.28 প্লাস 1 দেওয়াই আছে, তাহলে 5 ডিভাইডেড বাই 15.28, 0.327 বা 0.33। এরপরে আসি, উদ্দীপকের 60 ওয়াট লেখা দুটি বাল্ব লাগানো আছে, প্রতিটি বাল্বের ফিলামেন্টের রোধ কত? এই যে আমরা অলরেডি পড়ে আসছি, পি ইকুয়াল টু কি, V² বাই R, বা R = V²/P। এখন লেখা আছে 220, তাই 220² বাই পি হচ্ছে 60। ঠিক আছে, ক্যালকুলেশন করব, কত আসবে, 806.67।
উদ্দীপকের লেখা হচ্ছে সুইচ অন করলে, সুইচ অন করলে অ্যামিটারের পার্ট পূর্বের কত হবে? সুইচ যখন অফ আছে তখন দেখো, দেখো সুইচ যখন অফ তখন কেবল আমাদের বর্তনী এইখানেই শেষ, তখন হবে ই বাই জাস্ট এই একটা আর, ই বাই একটা আর, ঠিক আছে। আর যখন সুইচ যখন আমি অফ করব, সুইচ যখন অফ আছে আর সুইচ যখন অন করব তখন এখানে এই একটা রোধ থাকবে, এখানে আরেকটা রোধ থাকবে, এটা হয়ে যাবে আর, এটা আর। তাহলে এই দুইটা তখন প্যারালাল করে কি আসবে বলতো? আর বাই টু। তাহলে কত গুণ হবে তখন? তড়িৎ প্রবাহের মানটা হবে টোয়াইজ ই বাই আর। টোয়াইজ ই বাই কেন? কারণ ই তো আছেই, ই বাই আর বাই টু, দ্যাট মিনস এটাকে আই প্রাইম বললাম, আর তখন আসবে টু ই বাই আর। আর টু ই বাই আর মানে হচ্ছে টু টাইমস অফ আই, তাহলে দ্বিগুণ হবে। Okay? বুঝতে পারছো তো নাকি? এরপরে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত? এই যে দেখো, উপরে আর আর আছে, আর আর মানে উপরে একটা টোয়াইজার, নিচেও একটা টোয়াইজার, তাহলে টোয়াইজার প্যারালাল টোয়াইজার করলে আসবে শুধু আর, ঠিক কিনা বলো তো? তাহলে শুধু আর এর মান কত? 10, তাহলে এখানে উত্তর আসবে 10। অ্যামিটারের পার্ট কত? অ্যামিটারের পার্ট মানে হচ্ছে টোটাল মানটা চাইছে, তো আর এর মান তুমি পাইছো 10, ঠিক আছে। তাহলে আই ইকুয়াল টু কত হবে? ই, ই দেওয়া আছে 10 ডিভাইডেড বাই 10 + 1, বা 10/11, 0.9 সামথিং এ আসবে। অংশের কারশফের সূত্র প্রয়োগ করে নিচের বর্তনীর এ বি ডি এ অংশে, এ লাল কালি নিতে হবে একটু, নীল কালি দিয়ে, এ বি ডি এ অর্থাৎ এইটা, এটাকে একবার তাহলে আলাদা করে আর্ট করে নাও। এই যে এদিক দিয়ে যাচ্ছে I1, I1 গুলোকে পরে দিয়ে আগে লিখে দেই। এই যে 8 ওহম, এখানে গ্যালভানোমিটারের রেজিস্টর আছে, আর এই দিক দিয়ে আছে 32। আইজি এর মানটা এখানে হয়তো মিস্টেক গেছে, গ্যালভানোমিটারের রোধ আছে 90 ওহম, এটা দেওয়া আছে উদ্দীপকে, 90, আর এখানে দেওয়া হচ্ছে 32 ওহম। এবার আমরা কারেন্ট গুলোকে আইডেন্টিফাই করে দিই, এখানে করে দেওয়াই আছে, আমাকে ধরতে হবে না। এই দিক বরাবর গেছে I1, এই I1, এই দিক বরাবর গেছে আইজি, আর এই দিক বরাবর গেছে I2। মানে আমি লুপ নিব, যে কোনো একটা লুপ নিব, যদি এই দিক থেকে এই দিকে ঘুরি, আমি যে কোনো দিকে ঘুরতে পারি, কোনো সমস্যা নেই। যে কোনো দিকেই ঘুরতে পারি। আমি যদি এই দিক থেকে শুরু করি তাহলে সেই হিসেবে আমি আগের দিনই বলছিলাম কারেন্টের ডিরেকশন গুলো কেমন করে দিব, সরি, পোটেনশিয়াল বা রেজিস্টরের আগে পিছে আমরা চিহ্নগুলো দিব যে পোটেনশিয়ালের পজিটিভ আর নেগেটিভ হিসেবে। তো এইদিকে কারেন্ট ঢুকতেছে হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল, কারেন্ট এইদিকে ঢুকতেছে হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল, কারেন্ট এইদিকে এইদিকে যাচ্ছে, তাহলে এইটা এবার হায়ার পোটেনশিয়াল আর এইটা এবার লোয়ার পোটেনশিয়াল। এবার আমাকে ঘুরতে হবে যে কোনো ইচ্ছা, ঘোরার পথে আমি হয় ফার্স্ট পয়েন্ট নিবো না হয় সেকেন্ড পয়েন্ট। আমি যদি ফার্স্ট পয়েন্ট গুলোকে নিই, ফার্স্ট পয়েন্ট গুলো মানে সবগুলোরই ফার্স্ট পয়েন্ট, এটার ফার্স্ট পয়েন্ট, এটার ফার্স্ট পয়েন্ট, এটার ফার্স্ট পয়েন্ট, আমার লুপ অনুযায়ী ফার্স্ট পয়েন্ট নিলে নিলে আমাকে প্রতিবার ফার্স্ট পয়েন্ট গুলোকেই আইডেন্টিফাই করে নিতে হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট পয়েন্ট হিসেবে আমি পাচ্ছি কি এইটাই, কারণ পজিটিভ। তারপরে ফার্স্ট পয়েন্ট হিসেবে পাচ্ছি 90 এবং সেটা পজিটিভ।
এবার ফার্স্ট পয়েন্ট নেগেটিভ, তো ফার্স্ট পয়েন্ট নেগেটিভ ইকুয়াল টু হচ্ছে 32 I2 ইকুয়াল টু 0। তাহলে এইট, 8 + 90 - 32, 8 + 90 - 32, 8 + 90 - 32 ক নাম্বারটা কোনো আপত্তি নেই এখানে। এবার উদ্দীপকের গ্যালভানোমিটার রোধ 90 ওহম, বর্তনীর এ বি ডি এ অংশে কার্তব্যের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে এ বি ডি এ, এ বি ডি এ এটা তো অলরেডি করলাম আমরা, ক নম্বর আসলো? তখন অন্য কোশ্চেন ছিল। ব্রিজের এস বাহুতে কত মানের রোধ কিভাবে সংযুক্ত করলে বৃষ্টির সম্ভাবনা আসবে? এটা ভুল। বাস, একটা কোশ্চেন ডাবল চলে আসছিল। এস বাহুতে কত মানের রোধ কিভাবে যোগ করলে সাম্যাবস্থায় আসবে, অর্থাৎ এই জায়গাটা আমাকে চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে? এই জায়গাটা চেঞ্জ, তো এই জায়গাটাকে আমি বলতেছি এক্স, যেখানে হইতে হবে আমাদের এক্স। তার মানে এই যে 8/24 ইকুয়াল টু হইতে হবে 32/x, কারণ এটা মানে কি 1/3 ইকুয়াল টু 32/x। তাহলে এক্স ইকুয়াল টু কত? 32 × 3, দ্যাট মিনস 68। এখন অলরেডি 40 আছে, তাহলে এস প্লাস সামথিং বললাম, এটাকে কে বললাম, এস প্লাস কে, কে না বলি, এস প্লাস ওয়াই ইকুয়াল টু ধরে নিচ্ছি আমি, আচ্ছা আমি কোথাও ভুল করতেছি না, ঠিকই তো আছে। S + Y ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা 32 × 3 68 কেন, 3 × 3 = 9, আর হচ্ছে 3 × 2 = 6, 96, 96 ইকুয়াল টু হচ্ছে আমাদের এই যে 96। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, 96 - এস, অর্থাৎ 96 - 40 হলো 56। 56 কিসে যোগ করতে হবে? শ্রেণীতে। 56 শ্রেণীতে। আই এর মান কত? ওমা, এগুলো কোনো কোশ্চেন? 6 আর 2, এই যে 6, I1 এর মান হচ্ছে 3, I2 এর মান তাহলে কত হবে? চিন্তাই করা যাক। এর দুই প্রান্তের যা বিভব পার্থক্য হবে, খেয়াল করো, খুবই চমৎকার একটা কোশ্চেন এটা। এই দেখো, এর দুই প্রান্তে যা বিভব পার্থক্য উপর থেকে যদি নাও, একইটা এর জন্য হবে। তাহলে এরটা যদি আমি যদি বলি ভি, আমি যদি এখানে বলি এটা দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি, তাহলে এর জন্য ভি আসবে। দ্যাট মিনস ভি ইকুয়াল টু, হচ্ছে I1 × R2। আবার এই ভি ইকুয়াল টু হচ্ছে I2, আচ্ছা এখানে I2 হবে, এটা R1 হবে, সরি, এখানে কোশ্চেনটা বলতেছে, আচ্ছা দাঁড়াও আমি ঠিক করে দিই। তো এখানে বলা যাবে I1 R1, আর এখানে I2 R2। তাহলে দুই জায়গা থেকে কি বলা যায়, I1 R1 ইকুয়াল টু I2 R2। এখন I1 R1 এর মান কত? এই যে 3 × 2 = 6, আর এখানে একটা আছে 6, তাহলে আরেকটা নিশ্চয়ই ওয়ানই হইতে হবে, তাহলে I2 ইকুয়াল টু 1। তাহলে টোটাল কারেন্ট I ইকুয়াল টু I1 প্লাস I2, দ্যাট মিনস এই যে 3 অ্যাম্পিয়ার প্লাস 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার। টোটাল কারেন্ট হচ্ছে 4 অ্যাম্পিয়ার। এরপরে ই এর মান কত? ওকে, এবার দেখো ই এর মান কেমনে পাবো। এর দুই প্রান্তের যে বিভব পার্থক্য আসবে, বিভব পার্থক্য কত পাইছো তুমি? 6। এই 6 আর এর দুই প্রান্তের যে বিভব পার্থক্য আসবে সে যোগ করতে হবে। তাহলে এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত আসবে বলো তো? আই কত পাইছো তুমি? 4 পাইছো, 4 × 1.5, ঠিক কিনা বলো তো? এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? 4 × 1.5 হচ্ছে 6 ভোল্ট। তাহলে টোটাল বিভব পার্থক্য হচ্ছে 12 ভোল্ট।
ই এর মান কত, এটা তো গেল। বর্তনীর তুল্য রোধ কত? এই যে দেখো, এখানকার দুই এখানকার দুই কিভাবে আছে শ্রেণীতে, তাহলে উপরের ফোর, নিচে তার সাথে আছে দুই প্যারালালে, তার সাথে আছে এই দুই শ্রেণীতে। তাহলে এখান থেকে আসছে 4 × 2 = 8 বাই 6 প্লাস 2। এখানে আসছে 4/3 প্লাস 2, এটা আসছে 1.33 প্লাস 2 মানে 3.33। আচ্ছা, আরো কত আছে? বর্তনীর শাখা প্রবাহগুলোর মধ্যে সম্পর্ক হলো আই এ বি গ্রেটার দেন আইসিডি। আই এ বি গ্রেটার দেন আইসিডি না, কারণ রোধ আর এ বি বেশি, আর এ বি বেশি, তাই অবশ্যই আই এ বি ছোট হবে। আই এ বি ছোট হবে। আই পি কিউ আই আই কিউ দেখার দরকার নেই, একটা একটা ভুল তো, তাহলে বাকি দুটো সঠিক হবে, দুই হতে। আই পি কিউ, পি কিউ ইকুয়াল টু কিউ ই, হ্যাঁ, কারণ এর মধ্যে তুল্য রোধ আসছে। না, এটাও তো হয় না, এটাও ভুল আছে। তাহলে শুধু শুধু দুই সঠিক। ধরো তো, আই পি কিউ ইকুয়াল টু আই কিউ ই, পি কিউ ইকুয়াল টু কিউ ই। শ্রেণী সমযোজী প্রথমে এক পরিমাণ প্রবাহিত বর্তনী তুল্য রোধ হলো কিউ বিন্দুর মধ্যবর্তী 2 ওহম শ্রেণী সমবায় যুক্ত। না, এটাও ভুল, এটা থিওরিটিক্যালি ইরর। এই কোশ্চেনটাই ত্রুটিপূর্ণ, কেবল দুই সঠিক। শুধু দুই সঠিক। আই পি কিউ, পি কিউ মানে কি, এর মধ্য দিয়ে টোটাল এই দিক দিয়েও কারেন্ট আসতেছে, এই দিক দিয়েও কারেন্ট আসতেছে, দুইটার যোগফলটা আসবে। ঠিক আছে, আর দুইটা সমস্যাই সমান হবে না, কারণ এইখান থেকে তুমি তুল্য রোধটা অলরেডি পাইছো কত, এইটুকের মধ্যে দিয়ে তুল্য রোধ তুমি পাইছিলা টু, না 1.33, 1.33। আর ও নো, শ্রেণীতে যুক্ত তো ঠিকই আছে, তড়িৎ প্রবাহ তো সমানই হবে। ইয়েস ইয়েস ইয়েস, সরি সরি সরি, আমার মিসকনসেপশন হয়ে গেছে, সরি সরি, কোশ্চেনটা বোঝার ভুল ছিল। এর মধ্যে দিয়ে যে পরিমাণ টোটাল মিলে, এরটা আর এরটা মিলে যেটা আসবে এর মধ্যে দিয়ে সেটাই যাবে, পি কিউ আর এটা সমান হবে, সরি। 2 ও 3, মাই মিস্টেক। বর্তমানে মূল তড়িৎ প্রবাহ কত? ওকে, মূল তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু ই কত, ই দেওয়া আছে 8 ভোল্ট, ডিভাইডেড বাই 8 + 7 + 1, 0.5 অ্যাম্পিয়ার। উদ্দীপকের কত মানের রোধ কিভাবে R1 এর সাথে যুক্ত করলে R2 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য 2.94? কত মানের রোধ কিভাবে R1 এর সাথে যুক্ত করলে R2 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য 2.94 হবে? দেখো, প্রথম অবস্থায় তুমি কারেন্টের মানটা কত পাইছো বলো তো? কারেন্ট ফ্লো হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার করে, ঠিক না? তার মানে এর মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার প্রবাহিত হবে। তাহলে এর এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হচ্ছে বর্তমানে? 3.5। 3.5 অ্যাম্পিয়ার, সেখান থেকে তুমি কমাইতে যাচ্ছ, তাহলে এইখানে কমাইতে চাইলে নিশ্চয়ই এইখানে তোমার রোধ বাড়াইতে হবে, ঠিক কিনা? তাহলে এইখানে যদি 3.5 সে নষ্ট করে ফেলে, তাহলে দেখো এখানে আমার কত হইতে হবে। এখানে একই পরিমাণ কারেন্টের জন্য আমাকে এইদিকে এইদিকে যেহেতু কমাচ্ছি, তাহলে এখানে বাড়াইতে হবে। তো বর্তমানে কত আছে সে? বর্তমানে আছে সে 0.5 × 8, অর্থাৎ 4 ভোল্ট নেই, সরি এইটা ভোল্ট হবে, 0.4 ভোল্ট নেই। এখন এইখান থেকে কমাচ্ছ, তাহলে এইখান থেকে যতটা কমাবো এখানে ততটা বাড়াইতে হবে। এখানে 3.5 থেকে কমাচ্ছ 2.94 যাচ্ছ, তাহলে তুমি কমাচ্ছ
কমাতে হবে 3.5 মাইনাস 2.94। এখান থেকে কত আসতেছে তাহলে? 0.56 মেবি। 3.5 মাইনাস 2.94, 0.56। তাহলে 0.56 নিশ্চয়ই এর মধ্যে দিয়ে যাবে, তো 0.56 এর জন্য তোমার রোধটাকে ধরে নাও আর, আর মানের একটা রোধ অতিরিক্ত যোগ করতেছো। আর ইকুয়াল টু কি? ভি বাই আর। 0.56, এটা হচ্ছে ভি এর মান। আর আর এর মান কত? আরে, আই ইকুয়াল টু ভি বাই আর। আর ইকুয়াল টু হচ্ছে ভি বাই আই। ভি এর মান তুমি জানো 0.56, আর আই এর মান হচ্ছে 0.5 এম্পিয়ার। তাহলে 0.56 এর ডাবল হবে, তাহলে 1 পয়েন্ট, কি ব্যাপার মনে কেন? উম, আচ্ছা, একটু ঝামেলা হয়েছে। বর্তমানে এর মধ্য দিয়ে যাচ্ছিল, এর আমি বিভব পার্থক্য কমায় ফেলতেছি। নিশ্চয়ই বিভব পার্থক্য কমানোর জন্য কি করতে হবে? আচ্ছা, তড়িৎটাকে কেন চেঞ্জ করতে হবে? তড়িৎ যদি না চেঞ্জ করি তাও তো হয়। না, তড়িৎ চেঞ্জ করতে হবে। তড়িৎ চেঞ্জ না করলে এর মধ্য দিয়ে তো ওইটাই চলতে থাকবে। হচ্ছে এখানে এই রেজিস্টরের মানটাকে আমি প্রায় কমায় ফেলতেছিলাম, বা রেজিস্টরের মান তো কমানো যাবে না। রেজিস্টরের মান তো যা ছিল তাই থাকবে, তাই না? তো এর মধ্য দিয়ে আমাদের দেখো ভি টু, ভি টু হয়ে যাচ্ছে 2.94। দ্যাট মিনস আর টু তো আনচেঞ্জ, তাই না? তাহলে আই টু এবার কত হবে? আই টু ইকুয়াল টু ভি বাই আর। দ্যাট মিনস 2.94 ডিভাইডেড বাই 7। এটা আসবে হচ্ছে 0.42 এম্পিয়ার। আর এই আই টু যেটা টোটাল কারেন্ট, তো সেটাই হবে অবশ্যই 0.42, ঠিক না? 0.42 হচ্ছে টোটাল কারেন্ট, এইটা অলরেডি নিয়ে নিচ্ছে 2.94। এইবার এইটা আমার দরকার। এখানে আমি ধরছি টোটালটা হয়ে যাচ্ছে এক্স। তাহলে 0. তুমি এখন আই নিউ, আই নিউটাই বলতে পারো হচ্ছে ই বাই, ডিভাইডেড ই বাই 1 প্লাস এক্স প্লাস 7, বা আই নিউ হচ্ছে 0.42 ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 8 প্লাস এক্স। এখান থেকে এক্স এর মান কত আসতেছে? ক্যালকুলেশন করে নিই আমি। 0.42 ইকুয়াল টু 8/8 প্লাস এক্স এর মান আসে হচ্ছে 11.04। 11.04, 0.7 ওহম। এখন অলরেডি এখানে আছে হচ্ছে তোমার 8, এবং তার থেকে বাড়াতে হচ্ছে, অতএব বৃদ্ধি করতে হচ্ছে। আর বৃদ্ধি করতে হলে কিছু যোগ করতে হয়, বৃদ্ধি করতে হবে। অর্থাৎ 11.047 মাইনাস 8 ইকুয়াল টু 3.04 ওহম শ্রেণী। এবার এলাকা সংযুক্ত করে তাপ দেওয়া হলো প্রত্যেক বাড়ির ফিলামেন্টের রোধ। উদ্দীপক বর্তনীতে দুটি এত ভোল্ট লেখা বাল্ব সংযুক্ত করে প্রত্যেক বাড়ির ফিলামেন্টের রোধ কত? তাহলে এই যে 220 স্কোয়ার বাই 60, 806.67।
কি বলছে? আর রোধ অপসারণ করে উদ্দীপকের বর্তনী দুটি এতগুলো লেখা বাল্ব দ্বারা সংযুক্ত, দুশো বোতল সংযুক্ত উদ্দীপকের বর্তনী হতে আর রোধ অপসারণ করলে, আর রোধ অপসারণ করলে কি হবে? এ বাতি, আচ্ছা, মানে এইটা রোধ অপসারণ করে দিচ্ছি, অপসারণ করে দিলে কি হবে? বাতি দুইটা এইভাবে চলে আসবে। দুইটা রোধই সমান। এটা যদি আর হয়, বা এটা রোধ বললাম, এটা এক্স হইলে এটাও এক্স হবে। দুইটা তড়িৎ প্রবাহ সমান, দুইটার দুই প্রান্তের বিভব পার্থক্যও সমান। ঠিক আছে, তাহলে কি হবে এইটার ক্ষেত্রে? প্রথম ক্ষেত্রে খেয়াল করো, প্রথম ক্ষেত্রে এর মধ্য দিয়ে এর রোধ যা ছিল, এর রোধও তা আছে, কিন্তু এ কারেন্ট পাচ্ছিল কম, আই হ্রাস পেয়ে গেছে। আর আমরা জানি পি ইকুয়াল টু বা এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর ইন্টু টি, ঠিক না? এটার মধ্যে কারেন্ট ছিল বেশি, ফলে এটা বেশি উজ্জ্বল ভাবে জ্বলতো, আর এইটা কম উজ্জ্বল ভাবে জ্বলতো। এবার কি হবে? দুইটা সমান উজ্জ্বল ভাবে জ্বলবে, এবং সমান উজ্জ্বল ভাবে জ্বলতে গেলে কি হবে? এর রোধ কিছুটা কমে যাবে, অর্থাৎ এই যে এ বাতি, সরি কারেন্টটা, এ বাতির কারেন্ট কিছুটা কমে যাবে, ফলে এটা একটু কমে আসবে এবং এর উজ্জ্বলতা একটু বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এ বাতির উজ্জ্বলতা কমবে আর বি বাতির উজ্জ্বলতা বাড়বে। আমার মতে এটাই আনসার হয়। এখন বাকিটা উপরওয়ালা ভরসা। আরো গবেষণা করলে বর্তমানে তুল্য রোধ কমবে। গবেষণা করলে বর্তমানে তুল্য রোধ কমবে না, বর্তমানে তুল্য রোধ তো বাড়বে। আমার মতে এটাই উত্তর হয়। বর্তমানে মূল প্রবাহ কত বলতে? বর্তমানের মূল প্রবাহ কত? মূল প্রবাহ হবে 4 না সরি 1.5 ডিভাইডেড বাই 4 প্লাস 1, 1.5 ডিভাইডেড বাই 5, 0.3। হারানো ভোল্ট ও প্রাপ্ত ভোল্টের অনুপাত কত? ধরো হারানো ভোল্ট, তড়িৎ তড়িৎ প্রবাহ পেয়ে গেছে, তড়িৎ প্রবাহ কত ছিল আমাদের? 0.3। তাহলে হারানোটা কত? আই ইন্টু ছোট আর, দ্যাট মিনস 0.3 ইন্টু 1, 0.3। আর প্রাপ্তটা কত? প্রাপ্ত হচ্ছে আই ইন্টু বড় আর, তাহলে 0.3 ইন্টু 4 ইকুয়াল টু 1.3। তাহলে হারানো বা প্রাপ্ত ইকুয়াল টু, একটু বুদ্ধি করলে পারা যায়, হারানোটা আই আর, আর এটা হচ্ছে আই আর, ক্যালকুলেশন ছাড়াও আর বাই আর হইতো, অর্থাৎ 1:4। কোনো মিটার ব্রিজের একটি ফাঁকে আছে 6 ওহম রোধের থেকে কত দূরত্ব? এবার 6 থেকে চাইছে, অর্থাৎ 6 উপরে থাকবে, 6/4 ইকুয়াল টু এল বাই 100 - এল। তাহলে এখানে হচ্ছে 3/2 ইকুয়াল টু এল বাই 100 - এল। 300 - 3L ইকুয়াল টু টোয়াইজ এল, বা এল ইকুয়াল টু 300/5 সেন্টিমিটার। মধ্যস্থলে পেতে 62 রোধের সাথে, 6 ওহম, 62 না, ঠিক করে দেবো, 6 ওহম রোধের সাথে মধ্যস্থলে পাইতে, তার মানে এটা মনে করো 4, এটা মনে করো 6, ঠিক আমাদের পাইতে হচ্ছে মাঝখানে, অর্থাৎ এদিকে 50, এদিকে 50। তাহলে কি হবে?
এইটার রোধ নিশ্চয়ই বাড়াইতে হবে। আচ্ছা, 6 ওহমের সাথে কি করতে হবে বলছে? আমরা ধরে নিচ্ছি 6 ওহমকে কমাইতে হবে, নিশ্চয়ই কমাইতে হবে। দ্যাট মিনস এই দুটা রোধ সমান হতে হবে। 4 ইকুইভ্যালেন্ট টু 6 এর সাথে কিছু একটা যোগ করে 6 প্রাইম হতে হবে, ঠিক আছে? তাহলে 6টাকে কমায় আনতে হবে 4-এ, 4-এ আনতে হবে। এখন কমাইতে গেলে কি করতে হয়? নিশ্চয়ই প্যারালালে কিছু একটা মানের রোধ যোগ করতে হয়, ঠিক আছে? 6x/6 + x ইকুয়াল টু হচ্ছে 4, ঠিক আছে? কাটাকাটি করো। 3x/6 + x ইকুয়াল টু 2, বা 3x ইকুয়াল টু 6×12 প্লাস 12x, বা x ইকুয়াল টু 12 ওহম, মানে 12 ওহম রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। তো বিন্দুর সমীকরণ, বি বিন্দুর কোন সমীকরণ সঠিক? বি বিন্দু, এই যে এই পয়েন্টটা, বি পয়েন্টের জন্য কারেন্ট আসতেছে I1, তাহলে আই ইন, আই আউট। আই আসতেছে ইন হয়ে আসতেছে I1, আউট হয়ে যাইতেছে কে কে, ইন হয়ে আসতেছে I3, আর আউট হয়ে যাইতেছে I2, ঠিক আছে? তাহলে I1 মাইনাস I2 প্লাস I3 ইকুয়াল টু 0। এ বি ই এফ, এ বি ই এফ এ, কারেন্টের ডিরেকশন অনুযায়ী এটা প্লাস, এটা মাইনাস, কারেন্টের ডিরেকশন অনুযায়ী এটা, কারেন্টের ডিরেকশন। আচ্ছা, এখানে তো কোনো রোধ নাই, এবার দেখতে হবে পোটেনশিয়ালটা কার। এটা হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল। তারপর কারেন্ট আসতেছে এইদিকে, এইটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল, এটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল, এটা হায়ার পোটেনশিয়াল। লুপ ঘুরতেছে এই দিক থেকে, এ থেকে লুপ ঘুরলে প্রথম আমি নিব হয় প্রথম পয়েন্ট, না হয় শেষ পয়েন্ট। প্রথম পয়েন্ট নিলে সবগুলারই প্রথম পয়েন্ট নিতে হবে। অর্থাৎ এই যে প্রথম পয়েন্ট এটা নিলাম, তারপর প্রথম পয়েন্ট, লুপ ঘুরতে ঘুরতে প্রথমে যাকে পাবো তাকে নিব, লুপ ঘুরতে ঘুরতে প্রথমে যাকে পাবো তাকে নিব, লুপ ঘুরতে ঘুরতে প্রথমে যাকে পাবো তাকে নিব, ঠিক আছে? তাহলে এখন লিখতে পারি কি, I1R1 প্লাস E2 প্লাস I1R4 মাইনাস E1 ইকুয়াল টু 0। I1R1 প্লাস I1I4 ইকুয়াল টু E1 মাইনাস, এটাই হচ্ছে উত্তর। দেখতে হবে বইয়ের সাথে কেমন কি। A B E F A, A B E F A, ঠিক আছে? তাহলে I1R1 মাইনাস I3R4 মাইনাস I3R4 ইকুয়াল টু E1 প্লাস E2। I1R1 প্লাস মাইনাস হচ্ছে I3R4 ইকুয়াল টু E1 প্লাস E2। না, এখানে অবশ্যই সমস্যা আছে, আমি যেটা লিখছি এটাই কারণ। অপশন অনুযায়ী মিলতেছে না, না মিললে নাই। ক্লিয়ার করার কোশ্চেন নাই। তো এই গেল তোমাদের সাথে এই ক্লাস। আশা করি সবাই সবগুলো বুঝতে পারছো। আর কিছু কিছু জায়গায় মিস্টেক হয়েছে, অনেক লং ক্লাস, এটুকু একটু কনসিডার করতে হবে তোমাদের। আমি আন্তরিকভাবে দুঃখিত কিছু ভুল টুল থাকার কারণে। তো এইগুলো তোমরা তোমার সুন্দর দৃষ্টিতে দেখিও। লেকচার স্লাইড তোমরা ক্যাপশনে, সরি ডেসক্রিপশনে পেয়ে যাবা। তো সবার জন্য শুভকামনা থাকবে, এরপর আরো একটা চ্যাপ্টার নিয়ে হয়তো তোমাদের সাথে দেখা হবে আমাদের। দুটোর জন্য শুভকামনা, আর পরীক্ষাগুলো ভালো করে দিই। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।